বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জাতীয় সংসদে পাশ হলো 7,97,000 কোটি টাকার বাজেট। 2024-25 অর্থ বছরের জন্য অনুমোদিত এই বাজেটের কার্যক্রম শুরু হবে সোমবার থেকেই। রোববার বেলা 11টার দিকে শুরু হয় বাজেট অধিবেশনের সমাপনী দিনের কার্যক্রম। একে একে উপস্থাপন করা হয় 59টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি। প্রত্যেকটি দাবির ওপর ছাঁটাই ও মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। অধিবেশনের সমাপনী কার্যক্রমের একেবারে শেষ ভাগে নির্দিষ্টকরণ বিল 2024 উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। আসন্ন বাজেটের আকার বেড়েছে 4.6%, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রী উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা পর্যায়ে কমল ডিজেল ও কেরোসিনের দাম। জুলাই মাসের মধ্যে 1 টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি 106 টাকা 75 পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। রোববার রাতে বিশ্ববাজারের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পেট্রোলের বর্তমান মূল্য লিটারে 127 টাকা এবং অকটেনের 131 টাকা অপরিবর্তিত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে। মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি বাংলাদেশি মুদ্রায় 125 টাকা 70 পয়সা এবং পেট্রোল 143 টাকা 96 পয়সা বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে প্রায় 18 টাকা 95 পয়সা এবং 16 টাকা 96 পয়সা বেশি। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলা নিয়ম অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 1,073 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হবে 1,17,282 টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। জানায়, স্থানীয় বাজারে তেজারি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা 1,17,282 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,11,991 টাকা, 18 ক্যারেটের দাম 95,660 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 79,339 টাকায় বিক্রি করা হবে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটে প্রতি ভরি রূপার দাম 2,100 টাকা, 21 ক্যারেটের দাম 2,006 টাকা, 18 ক্যারেটের দাম 1,715 টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম 1,283 টাকা। আগামী 10 বছরে বহরে 32টি উড়োজাহাজ যোগ করবে বিমান। 2035 সালের মধ্যে 47টি উড়োজাহাজের বহর হতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এই পরিকল্পনার কথা জানান বিমানের নবনিযুক্ত এমডি। টেকনিক্যাল ত্রুটির কারণে অন টাইম পারফরমেন্স 67% নেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করে এমডি বলেন, টিকিট নেই কিন্তু সিট ফাঁকা, এই অপবাদ দূর করতে চান তিনি।
জানান, চলতি অর্থবছরে বিমানের রাজস্ব আয় 10,000 কোটি টাকা ছাড়াবে, যার মধ্যে কার্গো পরিবহন থেকে আসবে 1200 কোটি টাকা। 2034-25-এ যাতে আমাদের 47টি এয়ারক্রাফট থাকে বিমানবন্দরে, সেই হিসাবে আমাদের বর্তমান 21টি আছে। 21টি থেকে 6টা ফেজ আউট হয়ে যাবে। টোটাল মোট 32টা এয়ারক্রাফট আমরা পরিকল্পনা করছি, যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে। গ্রাহকদের কল ড্রপে ক্ষতিপূরণ দিতে মোবাইল অপারেটরদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা, সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। তারপর আমরা বিটিআরসির যে টেকনিক্যাল টিম, তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনবো এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত রয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিন সকাল থেকেই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। রাজধানী সহ চট্টগ্রামের অনেক সড়কে জলাবদ্ধতা হওয়ায় সৃষ্টি হয় যানজট। এতে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে ঢুকতে দেরি হয়। তবে তাদের জন্য 3 ঘন্টা সময় দিতে নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এবারে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 14,50,790 পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে 91,448 জন। জ্যামের জন্য আমি আটকা ছিলাম। বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি, সিএনজি থেকে নেমে আবার রিক্সা নিয়েছি, তাও আমি সময় ধরতে পারি না। আমি অলরেডি 10 মিনিট লেট। যানজট আমরা পুরো ভিজে আসছি, আমি আমার ছেলে, এবং আমরা রাস্তায় কিছুই পাই নাই। আমরা অনেকটা হেল্প চাইছি, কিন্তু কেউ হেল্প করেনি। বদরুন্নেসা কলেজ থেকে হেঁটে তারপর এখানে আসছি। যানজট ছিল, কোনো শেড নাই, দাঁড়ানোর কোনো প্রসেস নাই। আমার স্টুডেন্টরা সব ভিতরে প্রবেশ করছে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। আমরা এই ধরনের একটা নির্দেশনা দিছি। এদিকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি টাঙ্গাইলের ভুয়াপুরের শমসের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী। প্রবেশপত্র না পেলেও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা, তবে অংশ নিতে পারেননি। তাদের অভিযোগ, কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ টাকা নেন, কিন্তু নির্ধারিত সময়ে কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। এর আগে অন্য শিক্ষার্থীর মতো এই 22 শিক্ষার্থী প্রবেশপত্র নিতে গেলে জানতে পারেন তাদের ফর্ম পূরণই করা হয়নি। এছাড়া কলেজ কর্তৃপক্ষ বাড়তি টাকা আদায় করেন বলেও অভিযোগ তাদের। কলেজ কর্তৃপক্ষ বলছে ওই 22 শিক্ষার্থীর ফর্ম পূরণের কোনো তথ্যই জানেন না তারা। তবে ওই কলেজ শিক্ষকের আশ্বাসে পরীক্ষা কেন্দ্রে যান তারা। অ্যাডমিট কার্ডের জন্য আমাদের গেছি, তার বলছে যে না, আজকে না পরে, আজকে না পরে, এরকম করে শনিবার পর্যন্ত আমাদের আনছে। আমাদের দাবি একটাই, আমাদের জীবন নষ্ট করছে যারা, তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হোক। লোকমান স্যার আমাদের জীবন নিয়ে কেন এরকম খেললো, আমরা বিচার চাই। ও কেমনে ছাড় হলো, আমাদের দুগুণা জীবন কেন নষ্ট করলো, আমরা কি করছিলাম আমাদের বুঝান। আগামী বছর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় আরও এগিয়ে আনা হবে। সম্ভাব্য সময় এপ্রিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার পরীক্ষায় অনুপস্থিত হার 1%। প্রশ্ন ফাঁসের কোনো তথ্য নেই বলেও জানান তিনি। আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি, এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। 1 জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন
তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা। আমরা যতটুকু সরকারি সিদ্ধান্তসমূহ জানতে পেরেছি 2025 সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাল থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি ঘোষিত হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এর আগে 25 থেকে 27 জুন আধাবেলা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারই পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে এবার সর্বাত্মক কর্মবিরতি। বৃষ্টিতে সপ্তাহের প্রথম কার্যদিবসেই সড়কে বেড়েছে যানজট। রোববার সকাল থেকেই বৃষ্টি হয় রাজধানীতে। জলাবদ্ধতা ও যানজটে বরাবরের মতোই ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার কথা জানান নগরবাসী। আমি অলমোস্ট 45 মিনিটস আমি ওয়েট করতেছি একটা গাড়ির জন্য, সেই গাড়িটা এখানে এসে পৌঁছাইছি। সব দিক দিয়ে আজকে ঢাকা শহর মোটামুটি কলাপস আর কি। আমাদের গাড়ি পেতে অনেক কষ্ট হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি পাওয়ার জন্য। যেই অবস্থা যানজটের মানে দাঁড়ানো যায় না, গাড়ি 1 ইঞ্চি হাঁটে না। রিক্সা ভাড়া 10 টাকা, রিক্সা ভাড়া 80 টাকা, 100 টাকা হাঁকায়। ঢাকা সহ সারা দেশে আরও 3 থেকে 4 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। সমুদ্রবন্দর এলাকায় আরও 3 দিন 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। এর প্রভাবে বাংলাদেশের উপর এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে। বিদায় বাংলাদেশের উপরে গত 2 থেকে 3 দিন যাবৎ দেশের উপর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত কোথাও কোথাও এবং কোথাও কোথাও অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। আর যেহেতু বাংলাদেশের উপর বৃষ্টিপাত এখন হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়র জন্য, আমরা গত শুক্রবার থেকে 3 দিনের জন্য একটি ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা জারি করেছিলাম। কাগজপত্র ও ছাড়পত্র চূড়ান্ত থাকার পরও মালয়েশিয়ায় বিপুল কর্মী যেতে না পারার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিমান ঠিক করতে না পারা, মালয়েশিয়ায় নিয়োগকর্তা ঠিক করতে না পারার মতো অব্যবস্থাপনার কারণে যেতে পারেনি এসব রেমিট্যান্স কর্মীরা। সব সেক্টরে সিন্ডিকেট করে দেশকে পিছিয়ে দিচ্ছে যারা, তাদের শেষ দেখা দরকার বলে শুনানিতে মন্তব্য করেছেন উচ্চ আদালত। তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে, যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। তিস্তা চুক্তি নিয়ে সরকার লুকোচুরি খেলছে বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই চুক্তি দেশের কল্যাণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার ভারতের সঙ্গে সাধারণ কূটনৈতিক দর কষাকষি করার ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছে। রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসম্মুখে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে প্রতি বছর হত্যাকাণ্ড সংঘটিত হবার পরেও প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সেই রুটিন আশ্বাস, আর সেটাই এই তাওয়াদের সরকারকে মেনে নিতে হয়েছে। ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি
দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 44 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন 12 জন ডেঙ্গু রোগী, আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও 32 জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 44 জনের। এদের মধ্যে পুরুষ 20 জন ও নারী 24 জন। সরকারি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 3651 জন। এদের মধ্যে পুরুষ 2217 জন ও নারী 1434 জন। বরিশালে শপথ নিলেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিরা। রোববার বিকেলে শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী 39 জন জনপ্রতিনিধিকে শপথ পাঠ করান। এর মধ্যে 13 জন উপজেলা চেয়ারম্যান এবং 26 জন উপজেলা ভাইস চেয়ারম্যান। বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, ভোলার তজুমউদ্দিন, লালমোহন, পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এসব উপজেলায় গত 9 জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এলাকায় ফিরে জনসেবায় আত্মনিয়োগের কথা জানান জনপ্রতিনিধিরা। জনসাধারণের সাথে সালিশ ব্যবস্থা ছাড়া আর কিছুই আসলে নাই। উন্নয়নমূলক কোনো কাজের উপজেলা চেয়ারম্যানদের নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছে, তিনিই ভালো জানবেন এটা কিভাবে করবে। আমি ভান্ডারিয়া উপজেলার সকল জনগণকে ধন্যবাদ জানাই যে আমাকে নির্বাচিত করেছে সেজন্য। প্রায় 150 বছরের পুরনো ও দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভায় 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে চতুর্থ মেয়াদে 271 কোটি 15 লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম বাদশাহ। বগুড়া পৌরসভার বাজেটে 24টি খাতে ব্যয়ের মধ্যে রাস্তা নির্মাণ ও সংস্কার বাবদ 22 কোটি 50 লাখ এবং ড্রেন কালভার্ট নির্মাণ ও সংস্কারে 5 কোটি 12 লাখ টাকা সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। আয়ের খাত হিসেবে পৌর কর, বিভিন্ন ফি, হাটবাজার ও বাস টার্মিনাল ইজারা এবং রাজস্ব খাত সহ বিভিন্ন খাত উল্লেখ করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নাগরিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। নড়াইল পৌরসভার আগামী 2024-25 অর্থ বছরের জন্য 81 কোটি 81 লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26 কোটি 31 লাখ টাকা। উন্নয়ন খাতে 1 কোটি 50 লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে 54 কোটি টাকা আয় দেখানো হয়েছে। বাজেট অধিবেশনে পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এ নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। টাঙ্গাইলে একটি হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান রোববার দুপুরে এ আদেশ দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন ধনবাড়ী উপজেলার
নরিল্লা গ্রামের মোহাম্মদ শামসু, লুৎফর রহমান, নরেশ রবি দাস এবং সবতপুর গ্রামের নজরুল। দণ্ডিত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল বাসেদ জানান, ধনবাড়ির নরিল্লা গ্রামের ইসমাইল হোসেন 2018 সালের 17 মে বাড়ি থেকে হাটে কেনাকাটা করতে যান। হাট থেকে ঘাতকরা তাকে ধরে নিয়ে যায় এবং মারধর করে। পরে তাকে একটি ভ্যান গাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হয়। পথেই মৃত্যু হয় ইসমাইলের। তারা ইসমাইলের মরদেহ নরিল্লা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। ওই বছর 20 মে নিহত ইসমাইলের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার রায় ঘোষণার সময় দণ্ডিত 4 জনই আদালতে হাজির ছিলেন। কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2014 সালের 14 সেপ্টেম্বর স্বামী জামাল হোসেন ও স্ত্রী মলেকা বেগমের মাঝে ঝগড়া হয়। এ সময় মলেকাকে শ্বাসরোধ করে হত্যার পর রশি দিয়ে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় জামাল হোসেন। এ ঘটনায় নিহতের বড় ভাই চান্দিনা থানায় মামলা করলে জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের মুজিব সড়কে বিভিন্ন ওষুধের দোকানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ। এ সময় 3টি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকার দায়ে 14,000 টাকা করে জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে নির্মিত 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। রোববার সকাল 8টা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বিদ্যুৎ। এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 10.2 ইউএস সেন্ট মূল্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করা হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার সায়েদাবাদ এলাকায় যমুনা নদীর তীরে 214 একর অনাবাদী জমিতে নির্মাণ করা হয়েছে এই সৌর বিদ্যুৎ প্রকল্প, যেখানে বিনিয়োগ 880 কোটি টাকা। বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এদিকে গ্যাস সংকটে চাঁদপুরের 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমেছে অর্ধেকে। লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। গত মঙ্গলবার পর্যন্ত গ্যাস না পাওয়ায় 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন ইউনিটে মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে একদিকে অল্প টাকায় বিদ্যুৎ উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ঘন ঘন লোডশেডিংয়ের কবলে দুর্ভোগে চাঁদপুরবাসী। কুষ্টিয়ার ভেড়ামারায় ভুতুড়ে বিলের আতঙ্কে হাজার হাজার গ্রাহক। ব্যবহার না করেও মাসের পর মাস গুনতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। 2টি ফ্যান ও লাইটের বিল যেখানে আগে আসতো 1000 টাকা, সেখানে এপ্রিল ও মে মাসে বিল এসেছে 4000 টাকা। দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের দাবি ভুক্তভোগীদের, আর শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস ওজোপাডিকের কর্মকর্তাদের। অন্য মাসে আসে 800-900, এবার এই 2 মাস ধরে অতিরিক্ত বিল আসতেছে। আমার মে মাসের বিল 300 ইউনিট দেখাইছে, 2288 টাকা আমার বিল আসছে। খালি বাড়িতে কি করে 300 ইউনিট বিল আসে? যারা কারেন্ট বিলগুলো মিটারে দেখতে আসে, এদের গাফিলতির কারণে এই যে এই খেসারত আমাদের দিতে হয়। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার, মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে। তো ওই একদিনে কিন্তু হুট করে রেগুলেশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না।
শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় ইরি বোরো মৌসুমের ধানের ঘাটতি না থাকলেও বেড়েছে চালের দাম। কোরবানির সময় চালকল বন্ধ ও ধানের দাম বাড়ার অজুহাতে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দর। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা। এদিকে ব্যবসায়ীদের দাবি, চালের দাম বাড়লেও প্রায় ক্রেতাশূন্য বাজার। ঈদের পর থেকেই বন্যা পরিস্থিতির কারণে সিলেটে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ। দীর্ঘদিন ধরে বাজার পরিস্থিতি অস্থিতিশীল থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা। গেল 15 দিনের বেশি সময় ধরে কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায় সব সবজি। এদিকে 2 দফা বন্যায় পানিতে ভেসে পুকুর ও খামারের মাছ ভেসে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে, তাই কমেছে মাছের সরবরাহ। এতে পাইকারিতে কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে মাছের দাম। এদিকে বরগুনার বাজারে ইলিশের সরবরাহ কম থাকলেও কমেছে ইলিশের দাম। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়, যা গেল সপ্তাহে বিক্রি হয় 2200 টাকায়। আর 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। তবে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে রুই, কাতল, চিংড়ি, পোয়া সহ বেশিরভাগ মাছ। আগের তুলনায় মাছের সরবরাহ বর্তমানে কম। ইলিশের দামটা 1600 থেকে 1800 টাকা কেজি মাছটা বিক্রি হয় এবং অন্যান্য মাছগুলো কম আসছে। আমাদের চিংড়ি ওটা 700 থেকে 800 টাকা বিক্রি হয়, রুই, কাতল এগুলো কম। 65 দিনের অবরোধের কারণে বরগুনায় আসলে অনেক মাছ সংকট যাচ্ছে। নদীর যে মাছ সেগুলো কিছু কিছু আসছে, তা চড়া দামে বিক্রি হচ্ছে। অন্য মাছের দাম স্বাভাবিক মানে বেশি তুলনামূলক, মাছ কম বলে দাম বেশি। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। রোববার বিকেলে বগুড়া শহরের রাজাবাজারে খুচরা ও পাইকারি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভোক্তার মহাপরিচালক। পরে প্রতি পিস 1 টাকা দরে লেবু কেনেন তিনি। এ সময় সাংবাদিকদের বলেন, মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানে BSTI এর অনুমোদনহীন খাদ্য সামগ্রী বিক্রির দায়ে কয়েকজনকে সতর্ক করে এক মশলা ব্যবসায়ীকে 5000 টাকা জরিমানা করা হয়। ডিমের বাজারের যে অস্থিরতা, ঢাকাতে 180 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছিল, সেই ডিম কিন্তু এখন আপনার মোটামুটি 150 টাকায় চলে আসছে। গভীর রাতে দিনের বেলা তেজগাঁ আড়তে আমরা অভিযান করেছি এবং বাজারটা কিন্তু পড়ে গেছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে সারা দেশে 52 লাখ গাছের চারা রোপণ করবে বাংলাদেশ কৃষক লীগ। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে 1000 গাছের চারা রোপণ করা হয়েছে ইতোমধ্যেই। মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা থেকে নয়াকান্দি পর্যন্ত রাস্তার পাশে 1000 ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। রোববার দুপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। এরপর বিজয় মেলা মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমীর চন্দ্র বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ করা ছাড়া আর কোনো উপায় নেই। রোপণের পর প্রতিটি গাছ নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করার অনুরোধও জানান তিনি। গাছ মানুষের অকৃত্রিম বন্ধু এবং পরিবেশের বন্ধু, যে কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না, শত অত্যাচারের মধ্যেও। প্রিয় সাথী ও বন্ধুরা, কিভাবে মানুষের বন্ধু একটি গাছ লাগান। এই গাছ আপনাকে খাদ্য দিবে, এই গাছ আপনাকে পুষ্টি দিবে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সাথে উত্তরের 5 জেলার রেল যোগাযোগ বন্ধ ছিল 2.5 ঘন্টা। বগুড়ার সান্তাহার থেকে গাইবান্ধার বোনারপাড়া যাওয়ার পথে বগুড়ার গাবতলীতে কলেজ ট্রেনটি লাইনচ্যুত হয়। স্থানীয়রা জানান, সুখানপুকুর থেকে আসা পদ্মরাগ ট্রেনটি স্টেশনের 1 নম্বর লাইনে এবং কলেজ ট্রেনটি 2 নম্বর লাইনে যাওয়ার কথা ছিল। সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী কলেজ ট্রেনটি স্টেশনে ক্রসিংয়ের জন্য লুপ লাইনে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন এসে রোববার রাত 11টার দিকে লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করলে 1 নম্বর লাইন দিয়ে আবার রেল চলাচল স্বাভাবিক হয়।
সৌদি আরবের জেদ্দা মদিনা সড়কে দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ তারেক। এ ঘটনায় আহত হয়েছেন মনসুর নামে আরও এক বাংলাদেশি। বর্তমানে তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানান হতাহত 3 জনই ঘনিষ্ঠ বন্ধু। তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে চীনের গুইঝু প্রদেশ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। টানা বৃষ্টিপাতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শিবিং কাউন্টিতে বেড়েছে ওয়াং নদীর পানি। প্লাবিত হয়েছে আশেপাশের নিচু এলাকাগুলো। তলিয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী হাজার হাজার মানুষ। তীব্র পানির তোড়ে ভেসে গেছে ছোট ছোট ঘরবাড়ি। বিধ্বস্ত গুরুত্বপূর্ণ অনেক সড়ক। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এদিকে জরুরি সহায়তায় $316 মিলিয়ন তহবিল দিয়েছে চীন সরকার। এশিয়ার বিভিন্ন দেশে বৃষ্টিপাত, বন্যায় নাজুক পরিস্থিতি হলেও উল্টো চিত্র ইউরোপে। তীব্র দাবদাহে অতিষ্ঠ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি সহ অনেক দেশের বাসিন্দা। গরমের কারণে ভাটা পড়েছে পর্যটন খাতেও। ইতালির সিসিলিয়ান দ্বীপে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা পর্যটকদের। গরমের কারণে সিলিসির ক্যাটানিয়া এবং পালেরমো সহ 17টি শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোতে বাড়ছে তাপমাত্রা। পর্তুগাল থেকে গ্রিস এবং আলজেরিয়ার আফ্রিকার উত্তর উপকূলে দাবানলে জ্বলছে বনাঞ্চল। Is a very critical position for the tourists and for the us and for the outside people. Who people are food delivery, they are feeling very bad. They are more hygienic. They are more tired at the moment. I think it's 42 degrees. It's very hot. It's very hot. Oh, hay mucho calor, demasiado calor. Sí, la temperatura es bastante alta. শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল। বিপজ্জনক ঝড়ে পরিণত হয়ে ক্যারিবীয় দেশগুলোর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। রোববার ভোরের দিকে এটি আঘাত হানতে পারে। এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন বেরিল। এরই মধ্যে ক্যাটাগরি 3-তে উন্নীত হয়েছে এটি। ঘূর্ণিঝড়টি উপকূলে 179 থেকে 209 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। ক্যারিবীয় অঞ্চলের দেশ বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা ও মার্টিনিক উপকূলের কাছাকাছি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় এসব দেশের সমুদ্র উপকূলীয় এলাকার উচ্চ ঢেউয়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। শেষ হয়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার ভোট পড়েছে প্রায় 60%, যা গেল 40 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রথমবারের মতো নির্বাচন পূর্ব সব জরিপে এবার এগিয়ে ফ্রান্সের কট্টর ডানপন্থীরা। তাই পার্লামেন্ট নির্বাচনে ইতিহাস গড়ার আশা করছেন তারা। যদিও আগাম এই নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ম্যাক্রোর মিত্ররা, কারণ স্বাভাবিক নিয়মে 2027 সালের আগে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল না। কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের অগ্রগতিতে শঙ্কিত হয়ে নিজেদের কর্তৃত্ব রক্ষা করতেই আগাম নির্বাচনের ডাক দেন ম্যাক্রো। 2 পর্বের এই পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 7 জুলাই। 577টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত 289টি আসনে জিততে হবে। দোনেস্ক অঞ্চলের ইউক্রেনীয় এক বসতি দখল করার দাবি করেছে রাশিয়া। এছাড়া ভিলনিয়ানস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ 7 জনের। আহত আরও প্রায় 31 জন।
এদিকে ইউক্রেন বলছে গত 24 ঘন্টায় 90টি সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পোকরডস্ক ও খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের বেশিরভাগ হামলা প্রতিরোধ করে দোনেস্ক, ঝাপরিঝিয়া ও খেরসন অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে তারা। ইউক্রেনীয় বিমান বাহিনীর MiG-29 যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা দাবি করছে রাশিয়া। এদিকে ভিলনিয়ান্স্ক শহরে রাশিয়ার 2টি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো, স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে এশিয়ার ন্যাটো সংস্করণ বলে সমালোচনা করেছে উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার এই 3 দেশ ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে সামরিক মহড়া চালায়। নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ফাইটার জেট ও পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমান বাহিনী নিয়ে ফ্রিডম এজ নামে বড় আকারের এই যৌথ সামরিক মহড়া হয়। কোরীয় উপদ্বীপে উত্তেজনার জেরে মিত্র দেশের সহযোগিতা জোরদারে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, তারা এসব যৌথ সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং আঞ্চলিক শান্তি রক্ষায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।